সুপ্রিয় জি, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আজাদির এই সুন্দর সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই আমি নিজের পরিচয় সম্পর্কে দু এক কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমার নাম সুপ্রিয় ঘোষ, আমি তারকেশ্বরে থাকি। আমি অন্যান্য বিজনেসের সাথে যুক্ত ছিলাম। 2019-এ শেষের দিকে আমি এই বিজনেসেতে আসি, কিন্তু অ্যাক্টিভ হই আমি 2020 পরে। এবং এই বিজনেস থেকে লাস্ট 3 বছরে আমি হাইয়েস্ট 1 লক্ষ টাকা ইনকাম করেছি এবং একটা ছোট্ট কার আমি পেয়েছি। তো বন্ধু, স্বপ্ন অনেক থাকে, সেই স্বপ্নের আজাদির একটা মস্ত বড় প্ল্যাটফর্ম হচ্ছে যে টিম এমএমএ। এবং সমীর মোদির এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মেতে আজকে আমি নিজেকে ইন্ট্রোডিউস করতে পেরে খুব গর্বিত অনুভব করছি। ফ্রেন্ডস, আপনাদের সকলকে জানাই যে আজকে এই সন্ধ্যায় আজকের যে ওয়েবিনার, আপনারা যে ওয়েবিনারে এসছেন, এটা আপনাকে জীবনে ওয়েলদি বানাবে। মানে হেলথ এবং ওয়েলথ, এই দুটো সম্মিশ্রণ আপনি এখানেতে পাবেন। তো দেখুন ফ্রেন্ড, আজকে আমি বিশেষ কিছু বলবো না। নিজের স্বপ্ন পূরণ তো আমি করতে পেরেছি, করবার ছোট ছোট করে আগাচ্ছি। একই সঙ্গে আমি এসছিলাম নিজের জন্যে, বাট আরো অনেক মানুষকে নিয়ে একসাথে চলতে পারছি এবং তাদের স্বপ্ন পূরণ করতে পারছি এই বিজনেসেতে দেখুন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে রিপারচেজ প্রোগ্রাম। এই রিপারচেজ প্রোগ্রাম আপনার বিজনেসের মূল ভিত্তি এবং আপনারা প্রত্যেকে এই রিপারচেজ প্রোগ্রামটা নেন। 1,000, 2,000, 3,000, 5,000 এর টোটাল রিপারচেজ আছে, সেখান থেকে বেনিফিটস পাবেন। আপনাদের কাস্টমাররাও এখান থেকে বেনিফিটস পাবেন। আর এই বেনিফিটসটা আপনারা 10 তারিখের ভেতরে করে নিন, কারণ 10 তারিখের ভেতরে আপনি যদি রিপারচেজে অংশগ্রহণ করেন, সেখান থেকে ম্যাক্সিমাম বেনিফিটস আপনি পেতে পারেন। তো ফ্রেন্ডস, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে এগুলো চেক করে নিন। আর এই বিজনেস বিল্ডিং করবার জন্য সবচেয়ে যে জিনিসটা গুরুত্বপূর্ণ, যেখান থেকে আপনি শিখতে পারবেন, টিম এমএমএ মিস্টার সঞ্জয় বাগাডিয়া, আমাদের মহাগুরু, আমাদের জন্য প্রতি শুক্রবার এবং শনিবার সন্ধ্যা 8টা থেকে একটা বিজনেস ডেভেলপমেন্ট মিটিং এবং বিজনেস ডেভেলপমেন্ট সেমিনার করেন। প্রত্যেকে তার টিম মেম্বার নিয়ে এই যে বিজনেস ডেভেলপমেন্ট ফ্রাইডে এবং স্যাটারডে প্রোগ্রামেতে অংশগ্রহণ করুন। তো ফ্রেন্ডস, আজকে এই প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রাম আমাদের শুরু হবার আগে যেটা থাকে সেটা হচ্ছে যে মোদি কেয়ার সং। সেই মোদি কেয়ার সং আমরা এখন শুনে নেব এবং খুব গুরুত্বপূর্ণ ভাবে आजादी के ख्वाब में तेरे हम है पूरे दिल के साथ हाँ दिल के साथ। अरे नहीं है दुनिया, नहीं है खुशियाँ, नहीं नहीं तेरी बुनियाद। जहाँ चले तू एक कदम चले 2 कदम, हम तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ। तेरी मंजिल के है हम सफर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। सपने आशाएं बिन बंदिश बिन सीमाएं, चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम सारे। कदम मिलाकर चलने को हम जान हथेली पर लाए, जान हथेली पर लाए हाँ जान हथेली पर लाए। ओ तेरी उम्मीद, ओ तेरी उम्मीद, तेरी
सपनों से बढ़कर मोदी केयर है, परवानों से बढ़कर हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर, हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर। আওয়াজটা খোলো সুপ্রিয়, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ, ইয়েস, খুলি। সত্যি স্বপ্নের চেয়ে অনেক বড় কিছু হচ্ছে এই মোদি কেয়ার। যা আপনার স্বপ্ন দেখি তার চেয়ে অনেক বড় কিছু মোদি কেয়ার করে দেয়, এটা আমার বিশ্বাস হয়েছে। 3 বছর ধরে এটা আমি করতে পেরেছি, বিশ্বাস করতে পেরেছি। তো ফ্রেন্ডস, এখন সেটা সময় যে এই স্বপ্ন পূরণের যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে যিনি সারা পশ্চিম বাংলা এবং ভারতবর্ষের অন্যতম একজন প্রতীকৃত, যিনি বহু মানুষের স্বপ্ন পূরণ করে দিচ্ছেন এবং দৃঢ়তার সঙ্গে তার জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম করেছেন, আমি খুব গর্ব অনুভব করছি তাকে ডেকে নেবার জন্য। তিনি অন্য কেউ নন, পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের অন্যতম একজন প্রাণ পুরুষ, অনেক মানুষের আদর্শ, মহান মানুষ, মহান ব্যক্তিত্ব, মহান পার্সোনালিটি এবং সমীর মোদী আজাদি কাউন্সিলের একজন গুরুত্বপূর্ণ সদস্য মিস্টার সঞ্জয় বাগাডিয়া। আমি স্যার, প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ সুপ্রিয় জি, তুমি তো দারুণ লিডার ভাই, দারুণ কথা বলো। হ্যাঁ, আই এম ভেরি প্রাউড, ইউ আর এ গ্রেট লিডার ফ্রম আওয়ার টিম, অ্যান্ড খুব ভালো লাগছে তোমাকে আজকে অ্যাজ এ অ্যাঙ্কার পেয়ে। ইউ আর অ্যাঙ্কার আর এমসি ফর দ্য ডে। থ্যাংক ইউ সো স্যার মাচ। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ বিভাস দা, গ্রেট টু সি ইউ দাদা। সব লিডাররা আছে মিটিংয়ে, আর আমি বেশি টাইম নেব না, বিকজ আই এম ভেরি ভেরি ইগার টু লার্ন। আমি জানি যদি ভালো লার্নিং হবে না, টাকাটা বাড়বে না ভাই, ইনকাম বাড়াতে হবে। ফ্রেন্ডস, আই ওয়েলকাম অল অফ ইউ টু দিস ফ্রাইডে সেশন, যে বাংলাতে হবে। আর আজকে যে স্পিকার আছে না, হি ইজ আ ভেরি ভেরি স্পেশাল স্পিকার, হি ইজ নট আ কমন স্পিকার। নো ডাউট হি ইজ আ গ্লোবাল রেড ডায়মন্ড ডিরেক্টর, আমরা বলি youngest গ্লোবাল রেড ডায়মন্ড ডিরেক্টর। বাট ওয়ান থিং ইজ ক্লিয়ার, ইন আওয়ার এন্টায়ার টিম MMA, যার নলেজ অন প্রোডাক্টস অ্যান্ড কমান্ড অন প্রোডাক্টস ইজ দ্য বেস্ট, যে ডিটেলে সব কিছু জানে, যার প্রোডাক্ট নলেজ এত ওয়াস্ট আছে কি ওনার মিটিং শেষ হবে না বলে দিচ্ছি। আপনি ওনাকে 100 বার শুনলেও আপনি হি ক্যান কন্টিনিউ टॉकिंग ऑन। एंड ওনার पैशन আছে हेल्थ केयर। আমি দেখেছি आप हेल्थ केयर में संदीप जी से जितना भी ट्रेनिंग करा लो, ही इज एवर रेडी। और आज के उन्हीं जे डायबिटीज, हाँ, हाउ टू ट्रीट डायबिटीज, नॉट बाय मेडिसिन भाई, नो डॉक्टर, উইদাউট সাইড ইফেক্ট মোদি কেয়ার সাপ্লিমেন্ট থেকে ডায়াবেটিস ভালোভাবে ম্যানেজ করা যায়। পিপল বিলিভ করে না। सो आज के मैं সবাইকে বলবো, मैं सबको बोलूंगा एकदम मुंह लगा के, दिस इज अ ग्रेट टॉपिक बिकॉज डायबिटीज इज अ वेरी डेंजरस डिजीज, खूब खतरनाक इन इंडिया। हाँ, सो आई माय प्रिविलेज टू इनवाइट youngest and smartest leader in our team, मिस्टर संदीप अधिकारी। दोस्तों, आप जहां भी बैठे ना, एक बार दिल से उसके लिए ताली बजा लो, क्योंकि वो महान लीडर हैं और उनका नॉलेज आज बहुत शानदार होने वाला है। सो संदीप जी, बहुत बहुत वेलकम, बहुत बहुत वेलकम आज के सेशन में। वी लुक फॉरवर्ड टू यू, टू योर सेशन। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম সন্দীপ। থ্যাংক ইউ। প্রথমে তো বলবো সুপ্রিয়দা, তুমি অসাধারণ এমসি, তুমি অসাধারণ স্পিকার। তোমাকে লাস্ট মুহূর্তে এমসির জন্য বলা হয়েছে, বাট তুমি একদম এক কথায় হ্যাঁ করেছো এবং খুবই পাওয়ারফুল তোমার স্পিকিং। থ্যাংক ইউ আজকে শুরু করার জন্য। এইভাবেই তোমাকে আমরা বারবার চাই, কারণ আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। দ্যাটস ওয়াই আমাদের টিম MMA তে এবং মোদি কেয়ারে অনেক বেশি ভালো স্পিকার তৈরি হবে এবং আমরা চারদিকে ছড়িয়ে পড়তে পারবো। আর স্যার থ্যাংক ইউ, আপনি সুযোগ দিয়েছেন বলে, এবং আপনি এবং পুনম ম্যাডাম এই যে আপনারা আমাদের সুযোগ দিয়েছেন বলেই কিন্তু। ওয়েলকাম স্যার, ওয়েলকাম সন্দীপ। থ্যাংক ইউ। তুমি আছো, তুমি আমাদের এভার ইয়ং বিভাস মুখার্জি। বিভাসদার মানুষ বলে বয়স যত বাড়ে এফিসিয়েন্সি তত কমে, আর বিভাসদার ক্ষেত্রে উল্টো, বয়স যত বাড়ে বিবিও তত বাড়ে। करेक्ट। তো আজকে শুনবো তোমার কাছ থেকে, বলো। থ্যাংক ইউ ফ্রেন্ডস। ডায়াবেটিস, দেখুন ফ্রেন্ডস, আমি একটু রিক্যাপ করে নেবো ফার্স্ট এপিসোড, গতবারে যেটা বলেছিলাম যে ফ্রেন্ডস, ডায়াবেটিস বা হেলথ কেয়ার, মোদি কেয়ার, দেখুন আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে সবসময় স্রোতের পক্ষে যেতে হয়।
কারণ কোম্পানি বর্তমানে আমাদের শ্রমের মধ্যে যে মোদি কেয়ার এবং বর্তমানে কিন্তু হেলথ কেয়ারের উপরে অনেক 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 রেঞ্জ লঞ্চ করছে। কারণ সারা পৃথিবীতে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে 60% হেলথ কেয়ারের উপর কাজ হয় এবং হেলথ নিয়ে মানুষ কিন্তু খুব কনসাস, হেলথ নিয়ে মানুষ খুব কনসাস এবং মানুষ কিন্তু সুস্থ থাকতে চায়। তার প্রমাণ হচ্ছে করোনা পিরিয়ড। করোনাতে যখনই মানুষের হেলথ নিয়ে একটু ভয়ের ব্যাপার এলো, আমরা কিন্তু অনেক কিছু দেখলাম যারা যেগুলো নর্মালি আমরা করতাম না সেগুলো করছি। তো দেখো দুটো জিনিস আছে, এক হচ্ছে মানুষকে উপকার করতে হবে, আর মানুষকে সুস্থ রাখার চেয়ে উপকারে কিছু নেই। আর দুই, আমাদেরকে ইনকামও করতে হবে, যে জন্য আমরা এসেছি, এবং মানুষকে হেল্প করতে হবে যে তারা সুস্থও থাকবে, ইনকামও করবে। তো তার জন্য হেলথ কেয়ার খুব ইম্পর্টেন্ট টপিক। কারণ স্কিন কেয়ারে আপনি একটা ক্লিনজার নেবেন, একটা টোনার নেবেন, একটা ক্রিম নেবেন, একটা ময়েশ্চার নেবেন, খুব বেশি কিছু জায়গা নেই। হোম কেয়ারের ক্ষেত্রেও খুব বেশি কিছু জায়গা নেই। আপনি কি ব্যবহার করবেন? সাবান কত নিতে পারেন আপনি? তো সারাদিনে 3 গুণ 4 গুণ সাবান নিতে পারেন না। বাট হেলথ কেয়ারের ক্ষেত্রে কিন্তু আনলিমিটেড আনলিমিটেড মানুষের থেকে আপনি প্রতি মাসের রেগুলার বেসিসে কিন্তু আপনি হেলথ কেয়ারের প্রোডাক্ট নিতে পারেন। বাট স্ট্যাটুটরি ব্যাপার ওয়ার্ডিং হচ্ছে, শুধুমাত্র মুখস্থ করে আপনি হেলথ কেয়ারে কিন্তু বড় সাকসেস বা বড় বিজনেস আসবে না। কারণ হেলথ কেয়ার এমন একটা সাবজেক্ট যেটাতে আপনাকে প্যাশনেট হতে হবে। ইনফ্যাক্ট যে কোনো সাবজেক্টে প্যাশনেট না হলে আপনি তার ডেপথে ঢুকতে পারবেন না। আমাদের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে আমাদের কাছে যেহেতু স্টেথোস্কোপ নেই আর আমাদের কাছে কোনো ডিগ্রি নেই, কিন্তু মানুষ কিন্তু আমাদেরকে মানে না। মানুষ কিন্তু ডাক্তারের কাছে গেল, ডাক্তার হাজার ভুলভাল ওষুধ ছিল, আরেকটা ডাক্তারের কাছে গেল, এখান থেকে আরেকটা ডাক্তারের কাছে গেল, কিন্তু কেউ কখনো বলবে না। বাট আমরা যখন চেঁচে করে মানুষের কাছে যাই যে আপনি ভালো থাকুন, তখন কিন্তু মানুষ আমাদেরকে প্রথমেই সচরাচর বিশ্বাস করতে পারে না বা করে না। আচ্ছা, আমিও করতে পারতাম না হয়তো। আমারও কোনো বন্ধু এসে যদি বলতো তুমি এটা খাও ভালো থাকবে, আমিও ভাবতাম যে তুই আবার কবে শিখবি, তুই আমাকে কি বলছিস। বাট যখন আমাদের কাছে যদি প্রপার নলেজ থাকে এবং আমার কাছে যদি প্রপার ভাবে আমি মানুষকে এক্সপ্লেন করতে পারি, তাহলে কিন্তু মানুষ আমাকে হেল্প কেয়ার দেবে। একটা এক্সাম্পল আমি দেবো। সেদিন কিছুদিন আগে একজনের বাড়িতে আমি গেছিলাম। তাকে আমি বললাম যে দেখুন, ভিটামিন ডি আমাদের রেগুলার খাওয়া উচিত। বলছে না, ডাক্তার বলে যে ভিটামিন ডি রেগুলার খাবেন না। ডাক্তার বলে যে ভিটামিন ডি মাসে একবার খাবেন। মাসে একবার দেখবেন 60,000 ইউনিটের এরকম কিছু ভিটামিন ডি থাকে, মাসে একবার খাবেন। দেখুন, আপনার যদি নলেজ না থাকে তাহলে আপনি কি বলবেন, ও ডাক্তার বলছে তাহলে ওটাই করুন। আমি তাকে বোঝালাম যে দেখুন, আপনি 60,000 খাবেন মানে আপনি একবারে এক ঝুড়ি আপেল খাবেন আর রোজ একটা করে আপেল খাবেন, কোনটা বেশি কাজ? যদি আমি 60,000 মাসে একবার খেতে হয়, তার থেকে রোজ যদি আমি একটু একটু করে আমি যদি ভিটামিন ডি রেগুলার বেসিসে নিতে থাকি, তাহলে আমাকে তো একবারে 60,000 নেওয়ার মতো টাকা পৌঁছতে হবে। 60, এটা জেনে রাখুন। অনেকেই আপনারা যখন মার্কেটে ফেস করবেন না, অনেকে বলবে যে আমার এত হাজার ইউনিট আমি খাই। হাজার ইউনিটটা কোনো কাজের কথা নয়, দ্যাট ইজ এমার্জেন্সি ডোজ। মানে আপনি অনেক দিন ধরে ভিটামিন খাননি, আপনার অনেক ডেফিসিয়েন্সি আছে, তো আপনি একবারে আপনাকে 60,000 50,000 70,000 মূলত 60,000 ইউনিটে আপনাকে দেওয়া হলো, যাতে গ্যাপটা মেনটেন করেন। বাট আপনি যদি রেগুলার মোদিকেয়ারের একটা করে ভিটামিন ডি ট্যাবলেট নেন, তাতে সেটা কিন্তু আপনার অনেক বেশি উপকার। কারণ আপনি রোজ যে ক্যালসিয়ামটা খাচ্ছেন, সেই রোজ ক্যালসিয়ামটা হজম করার জন্য রোজ ভিটামিন ডি দরকার। তো রোজ ভিটামিন ডি যখন দরকার, তখন আমাকে রোজ ভিটামিন ডি খেতে হবে। এবং আমি যখন ওনাকে এটা বুঝিয়ে বললাম, তখন ডাক্তারের 60,000 ইউনিটটা ছেড়ে দিয়ে আমার কিন্তু মোদিকেয়ারের ভিটামিন ডিটা তিনি নিলেন। বাট এর জন্য আপনাকে জানতে হবে যে বিষয়টা কি, কিভাবে আমি এক্সপ্লেন করবো। মানুষকে কিন্তু ভুল বোঝাবো না, মানুষকে মিসসেল করবো না, মানুষকে মিসগাইড করবো না। এটা মনে রাখবেন। আজকে সেমির মোদিজি এত প্রোডাক্ট আমাদের জন্য তুলে দিয়েছেন, এই প্রোডাক্টের সম্মান বাঁচিয়ে রাখাটা আমাদের দরকার। তার জন্য আপনাকে ডাক্তার হতে হবে না, বাট যদি আপনার হেলথে ইন্টারেস্ট থাকে এবং রোজ একটু একটু করে পড়াশোনা করেন, তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই হেলথ কেয়ারের ব্যাপারে অ্যাওয়ারনেস হব। মনে রাখবেন, আমরা এমন একটা দেশে বসবাস করি, যে দেশে আপনি যদি সিগারেট খান, আপনার কোনো একটা বন্ধু এসে বলবে একটা কাউন্টার দিত, ন্যাচারালি হয় যে সিগারেট খায়। বাট আপনি যদি আপেল খান, কেউ কিন্তু এসে বলবে না একটা আপেল দিত। তো যে বন্ধুটা আপনার সিগারেট চাইলো, সে কি জানে না সিগারেট ভালো কি খারাপ, না আপেল ভালো খারাপ? প্রশ্নটা এটা না, প্রশ্নটা হচ্ছে যে আমরা কখন হেলথের ব্যাপারে কষাস হই, যখন আমার বুকের বাঁ দিকটা চিনচিন করে আর ডাক্তার বলে পেসমেকার বসাতে হবে, ব্যাস তখন আমরা হেলথ কনসিয়াস হই। তো আমাদের দেশে
হেলথ ইন্ডাস্ট্রি, যে ইলনেসের প্রতি আমরা বেশি ইন্টারেস্টেড, ওয়েলনেসে কিন্তু আমরা কম ইন্টারেস্টেড। আমাদের ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই তাই। তো সেক্ষেত্রে মানুষের মধ্যে ওয়েলনেসটা যদি আমি ক্রিয়েট করতে পারি, এটা বুঝুন যে কখনো এটা ভাববেন না যে মোদি কেয়ারের প্রোডাক্ট ভালো আর লোকে বললেই নিয়ে নেবে। এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় মিসকনসেপশন, যে ভালো জিনিস অটোমেটিক চলে। দুধের উপর ট্যাক্স নেই কিন্তু দুধ বিক্রি হয় না, লোকের বাড়ি বাড়ি পৌঁছতে হয়। মদের উপর সবচেয়ে বেশি ট্যাক্স, কারণ মদ কেনার জন্য করোনার পর সবচেয়ে বড় লম্বা লাইনটা কিন্তু দুধের দোকানে পড়েনি, মদের দোকানে পড়েছে। তাহলে কাজে ভালো জিনিস বলে সেটাই যে বেশি চলবে, এটার কোনো কনসেপশন নেই। ভালো জিনিসকে চালাতে হয়। মোদি কেয়ার বিশেষ অপরচুনিটি ভালো, তাই আমাকে কষ্ট করে বোঝাতে হয়। মোদি কেয়ারের প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি, তাই আমাকে কষ্ট করে বোঝাতে হয়। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ভারতবর্ষের পক্ষে যত কোম্পানি ভারতবর্ষের পক্ষে প্রোডাক্ট মার্কেটিং করছে, তার যে কোনো কোম্পানির সাথে আমি চ্যালেঞ্জ করে আপনাকে বলতে পারি যে আমি তাকে ইনগ্রেডিয়েন্ট ধরে ধরে দেখিয়ে দেবো, মোদি কেয়ার যে ধরনের ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করে ওই ধরনের ইনগ্রেডিয়েন্ট কিন্তু আর ভারতবর্ষের বুকে কোনো কোম্পানিতে আপনি পাবেন না। সো আমরা বেস্ট, কিন্তু বেস্ট বলেই আমাদেরকে কষ্ট করে বোঝাতে হবে। আর জানবেন, যদি কষ্ট করে আপনি বোঝাতে পারেন, তাহলেই কিন্তু আমাদেরও, দেখুন আমাদের বাড়ি আসবে, গাড়ি আসবে, ফরেন ট্রিপ আসবে, ভালো লাইফ লিড করবো। কেন? এমনি এমনি যদি প্রোডাক্ট এমনি এমনি বিক্রি হতো, তাহলে কিন্তু কোনো কোম্পানি কমিশন দিত না। সো আমাদেরকে এটা করতে হবে। তো তার জন্য আজকে যে মেইন টপিক ডায়াবেটিস। ডায়াবেটিস কেন বলছি? ডায়াবেটিস এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টে মানুষ আইদার মানে ডায়াবেটিস আক্রান্ত, বা ডায়াবেটিসের বা আশেপাশে কারোর বাড়িতে না ডায়াবেটিস হয়েছে। ডায়াবেটিস নেই এরকম বাড়ি এখন রেয়ার। সবার বাড়িতে মোটামুটি আছে ডায়াবেটিসটা, সবাই ভয় পায়। তো আপনি যদি ইভেন জিনিসটা বোঝেন যে ডায়াবেটিসটা কোথা থেকে হয়, কিভাবে হয়, কেন বুঝবেন? কারণ আপনাকে কিন্তু ইকুয়ালি কাস্টমারের কাছে গিয়ে ব্যাপারটাকে এক্সপ্লেন করতে হবে। তবে কাস্টমার ভাববে যে না, ইনি জানেন, তো এনার উপর ট্রাস্ট করা যায়। এনার কাছে স্টেথো নেই, এনার কাছে সাদা কোট নেই, বা নামের পাশে ডিগ্রি নেই, বাট এনার কাছে নলেজ আছে। সো নলেজ দিয়ে কিন্তু আপনাকে এটা আপনি করতে পারেন। সো ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা আমরা আগে বলেছিলাম, যে ডায়াবেটিস মেনলি 3 রকম হয়। টাইপ 1, যেখানে ইনসুলিন তৈরি হয় না, তো সেই ডায়াবেটিসটা ভারতবর্ষের ক্ষেত্রে খুব কম সংখ্যক, 10%-এর মধ্যে, আর 8 to 10%, সেক্ষেত্রে ইনসুলিন দিতে হবে, আর কোনো উপায় নেই। এটা টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস, যেখানে আপনার ইনসুলিন তৈরি হয়, হয় কম পরিমাণ হয়, নয় ইনসুলিন ট্রান্সপোর্ট হয় না, মানে ইনসুলিনটা আপনার বডিতে ঠিকমতো প্রত্যেকটা সেলে পৌঁছয় না, অথবা কখনো এটা হতে পারে ইনসুলিনটা তৈরি হয় সেটা উইক, অথবা কখনো এটা এরকম হতে পারে যে আপনি যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে, মানে আপনার কোষের মধ্যে ইনসুলিনটা পেনিট্রেট করছে না, অনেক কিছু হতে পারে। দ্যাট ইজ কল্ড টাইপ 2 ডায়াবেটিস। তো ভারতবর্ষের পক্ষে 90% মানুষ কিন্তু টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত। এবং আমাদের যে আলোচনার টপিক বা ডায়াবেটিস বলতে যেটা আমরা বোঝাই, সেটা কিন্তু অরিজিনালি টাইপ 2 ডায়াবেটিস। তো টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের মেইন যেটা প্রবলেম, দ্যাট ইজ ইনসুলিন। ইনসুলিন মানে কি? যে ইনসুলিন একটা হরমোন, যেটা আমাদের প্যানক্রিয়াস থেকে বেরোয়, এবং যেটার কাজ হচ্ছে যে আমরা যে খাবার খাই, সেই খাবারের ফলে যে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট যে ভেঙে আমার শরীরে আসে, সেই গ্লুকোজটা যখন রক্তে পৌঁছয়, রক্তের মধ্যে যে গ্লুকোজটা সারা শরীরে কোষের কাছে যায়, আর ইনসুলিন কোষের দরজা মানে দারোয়ান হিসেবে কাজ করে। ওর কাজ হচ্ছে ধরে ধরে সুগারটাকে কোষের মধ্যে পেনিট্রেট করা, এবং কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া, আমাদের মাইটোকন্ড্রিয়া থাকে, সেখানে এটিপি ভেঙে এটিপি হয়, সেখান থেকে আমরা এনার্জি জেনারেট। তো এটা হচ্ছে ইনসুলিনের বেসিক স্ট্রাকচার। সো প্রবলেমটা কোথায়? যে দেখুন, এবার ফার্স্ট আমরা যেটা লাস্টে শেষ করতাম, দ্যাট ইজ প্রোটিন। ইনসুলিনের ক্ষেত্রে, যদি ডায়াবেটিসের ক্ষেত্রে, সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু প্রোটিন। আমরা যেটাকে কিন্তু ম্যাক্সিমাম মানুষ মিস করি, যে আমরা ডায়াবেটিসে প্রোটিন খাই না। আমরা ভাবি যে অনেকে বলছে ডায়াবেটিসে প্রোটিন খাবো। হ্যাঁ, ডায়াবেটিস হলেই প্রোটিন খাবেন। কারণ কেন, আমি আপনাকে কারণটা বুঝিয়ে বলি। ভারতবর্ষের মুখে 60% ভারতীয়রা প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভোগে। আমাদের যে ফুড হ্যাবিট, ম্যাক্সিমাম প্রোটিন আমরা যেগুলো প্রোটিন খাই, যেগুলো আমাদের বডিতে কাজে লাগে, সেই প্রোটিনগুলো অ্যানিমাল থেকে আসে। প্ল্যান্ট থেকে কিন্তু খুব কম পরিমাণ প্রোটিন আসে, তো অ্যানিমাল থেকে আসে। এবং আমাদের এখানে অনেক কমিউনিটি আছে, যেমন জৈন কমিউনিটি আছে, অনেক কমিউনিটি আছে যারা সাধারণত অ্যানিমাল প্রোটিন খান না। অনেক ভেগান আছে যারা দুধ খান না। তো এই যে প্রোটিন খান না, তো তারপরে ম্যাক্সিমাম মানুষের মধ্যে 60% ভারতীয়, এটা সমীক্ষা করে দেখা গেছে, যাদের শরীরে প্রোটিন কম আছে।
এবার আমরা জানি যে প্রোটিন আমাদের শরীরের বিল্ডিং ব্লক, মানে আমাদের পা থেকে মাথা অব্দি সমস্ত কিছু এটা কিন্তু প্রোটিন দিয়েই তৈরি। আমার চুল, আমার স্কিন, আমার যা কিছু, রক্তের মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন। হিম মানে হচ্ছে আয়রন, গ্লোবিন মানে হচ্ছে প্রোটিন। এবার এই যে দুটোকে একসাথে বন্ডিং করে কে কারণ করে হচ্ছে ভিটামিন B12, ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়াম। তো এর মধ্যে যদি আমার প্রোটিন কম থাকে তাহলে কিন্তু আমাদের বডিতে হিমোগ্লোবিন তৈরি হবে না। সো রক্ত তৈরি করতে গেলেও প্রোটিন লাগবে। আমরা যে খাবার খাই, এই যে এনজাইম হজম করি, যত আমাদের শরীরে এনজাইম, হরমোন যা কিছু, সবকিছু কিন্তু প্রোটিন দিয়ে তৈরি। এবং আমাদের ডিএনএ, আরএনএ যা কিছু আমাদের শরীরে আছে সবকিছু প্রোটিন। এবং আমাদের বডিতে যে যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে তার স্টার্টার হিসাবে বা তার স্পার্ক প্লাগ হিসাবে প্রোটিনই কিন্তু কাজ করে। তো আমাদের বডিতে প্রোটিন দরকার। আর ভারতবর্ষে 60% মানুষ যেহেতু প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভোগে, তো ইনসুলিন যে হরমোন, সেই হরমোনটাও কিন্তু একটা প্রোটিন দিয়ে তৈরি। তো যদি আমার শরীরে প্রোটিন কম থাকে তাহলে ন্যাচারাল উপায়ে আমাদের শরীরে কিন্তু প্রোটিনটা মানে ইনসুলিন কম তৈরি হবে, অথবা তৈরি হলে উইক হবে। আর ইনসুলিনটা যে ট্রান্সপোর্ট হয় সেই ট্রান্সপোর্টটাও কিন্তু প্রোটিন দিয়েই হয়। কাজেই আমাদেরকে কিন্তু প্রোটিন খেতেই হবে। হতে পারে দেখুন, কোনো ডাক্তারি ওষুধ 90% ক্ষেত্রে ডায়াবেটিস সারায় না, এটা আমরা সবাই জানি। ডাক্তার কি বলে? ডায়াবেটিস যদি একবার হয়ে যায় কোনোদিন সারে না। কারণ কি? কারণ ডায়াবেটিস কিন্তু কোনো রোগ নয়, ডায়াবেটিস হচ্ছে রোগের সিমটম। ওটা ওটা এন্ড রেজাল্ট। ডায়াবেটিস হচ্ছে মানে আপনার সুগারটা পেনিট্রেট করছে না, তো আপনাকে এমন কিছু ওষুধ দেওয়া হলো যেখানে সুগারটাকে পেনিট্রেট করে দিল। বাট যে কারণের জন্য আপনার সুগারটা মানে ইনসুলিনটা ঠিকমতো কাজ করছে না, সেই কারণটার উপরে কিন্তু আপনারা কখনোই কাজ করেন না। কাজে আমরা সবাই যারাই যে ডায়াবেটিসে পড়ি তারা সবসময় আমরা ওই সুগারের পেছনে মানে ইনসুলিনটা আমাদের কিন্তু তৈরি হওয়ার জন্য প্রোটিন লাগবে। তো শরীরে যদি প্রোটিন কম থাকে তো ন্যাচারালি হতেই পারে। দেখুন আমি কিন্তু কাউকে শিওর বলছি না, কারণ দিস ইজ আ জেনারেল ট্রেনিং, এটা নট কারোর জন্য স্পেসিফিক নয়। বাট অন দ্য সেফার সাইড যদি আমি আমার ভালো চাই, কারণ প্রোটিনের আমাদের শরীরে প্রচুর কাজ, প্রচুর কাজ। আর সারা পৃথিবীতে যত হেলথ প্রোডাক্ট বিক্রি হয় তার 60% কিন্তু প্রোটিন বিক্রি হয়। ভারতবর্ষের 1 নম্বর যারা হেলথ কোম্পানি নিউট্রিশনে যারা নাম্বার 1 আছেন তারাও প্রোটিন বিক্রি করেন সবচেয়ে বেশি। যারা পৃথিবীর 1 নম্বর তারাও কিন্তু প্রোটিন বিক্রি করেন সবচেয়ে বেশি। তো আমাদেরকে প্রোটিন নিয়ে কিন্তু সিরিয়াস হতে হবে। তো আমরা যদি প্রোটিন নিয়মিত খাই তাহলে কিন্তু আমাদের শরীরে ইনসুলিন কাজ করবে ঠিকমতো, তৈরি হবে এবং ঠিকমতো কাজ করবে। তারপরে ন্যাচারাল উপায়ে হয়তো আপনার ডায়াবেটিসটা কিন্তু কন্ট্রোল হতে পারে। তো আমাদেরকে কিন্তু প্রোটিন যদি আমরা নিয়মিত নিই তবেই কিন্তু আমরা আমাদের ন্যাচারালটা কন্ট্রোল হতে পারে। তো কাজেই যে কোনো ডায়াবেটিস পেশেন্টকে সবার আগে প্রোটিন দিন। শুধুমাত্র একটা গ্লুকোজ খাইয়ে বা আপনি ভালো করলা যেমন জুস খাইয়ে দিলে আপনি জাস্ট 2টো প্রোডাক্ট বিল্ড হবে। বাট তার সাথে যদি আপনি প্রোটিনটা বোঝাতে পারেন আপনার কিন্তু 3টে প্রোডাক্ট বিল্ড হবে। এবং প্রোটিন কিন্তু প্রত্যেক দিন যদি একটা মানুষ খায় তাহলে ভাবুন কত কত বিধি আসতে পারে। সো আমাদের বিবির দিকে তাকিয়ে এবং কাস্টমারের বেনিফিটের দিকে তাকিয়ে প্রত্যেক প্রোটিন প্রেসক্রাইব করতে পারি। অথবা যাদের বাড়িতে ডায়াবেটিস আছে তারা কিন্তু ভয় থাকে যে বাবা আমারও কখন ডায়াবেটিস হবে, আমার বাবার হয়েছে, দাদুর ছিল বা মায়ের ছিল। সো তাদেরকেও বলতে পারেন যে ভবিষ্যতে যেন ডায়াবেটিস যদি না হয় তাহলে এখন থেকে প্রোটিন পাউডার নিতে পারে। এটা নাম্বার 2 রিজন কেন আপনি প্রোটিন খাবেন। প্লাস একটা জিনিস মনে রাখবেন, আমাদের কার্বোহাইড্রেট বা গ্লুকোজ কেন আমাদের কাজ করে, গ্লুকোজ কি কাজ করে, যে আমাদের শরীরে জ্বালানির কাজ করে। যেমন একটা গাড়ি চলতে, একটা বাইক চলতে গেলে পেট্রোল লাগে বা একটা গাড়ি চলতে গেলে পেট্রোল লাগে, তেমনই আমাদের বডির পেট্রোল কিন্তু কার্বোহাইড্রেট বা গ্লুকোজ। তো ফ্রেন্ড এটা মনে রাখবেন যে যখন আমাদের ডায়াবেটিস হয়, সাপোজ কারো ডায়াবেটিস হয়, তো আমাদের প্রথম রিয়াকশন কি হয়? খাওয়া বাদ, চিনি বাদ, আলু বাদ, ভাত বাদ, রুটি বাদ, সবই বাদ। তো খাবার তালিকা থেকে অনেক কিছু বাদ, কার্বোহাইড্রেট বাদ হতে থাকে। এটাই কিন্তু ফ্রেন্ড সবচেয়ে ভয়ঙ্কর। কারণ কার্বোহাইড্রেট যদি আমাদের শরীর থেকে আমরা ক্রমাগত বাদ দিতে থাকি তাহলে আমরা যে দৈনন্দিন কাজকর্ম করছি তার জন্য প্রপার জ্বালানিটা কোথা থেকে আসবে? আপনি কার্বোহাইড্রেট খাচ্ছেন না। দেখুন আমরা কার্বোহাইড্রেট খাই, এটা কিন্তু প্রবলেমের সলিউশন, প্রবলেম না।
প্রবলেম হচ্ছে আপনি যে কার্বোহাইড্রেটটা খান সেইটা প্রপারলি আপনার কোষের মধ্যে মানে সেলগুলোর মধ্যে এন্ট্রি করছে না, এটাই প্রবলেম। এটাই ডায়াবেটিসের এটাই প্রবলেম। তো আপনি যদি কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করে দিচ্ছেন আর তার সাথে আপনি কার্বোহাইড্রেট খাওয়া যদি আপনি বন্ধ করে দেন আর তার সাথে আপনার বডিতে যে ডেলিকার কার্বোহাইড্রেটের যে রিকোয়ারমেন্ট সেটা পূরণ হবে না। পূরণ না হলে কি হবে, প্রবলেমটা বুঝুন। শরীরের একটা মেকানিজম আছে। শরীরের মেকানিজমটা কি? শরীর কিন্তু জ্বালানি হিসাবে সবার প্রথম কার্বোহাইড্রেট ব্যবহার করে, আগে কার্বোহাইড্রেট ব্যবহার করে। যখন আপনার কার্বোহাইড্রেট ফুরিয়ে যাবে তখন কিন্তু বডি ফ্যাট ব্যবহার করে। ওই জন্য দেখবেন কেউ যদি ডায়েট করে বা কেউ যদি হবিষ্যি করে, কারো যদি অসুস্থ হয়, কারো যদি কেউ ডেথ হয়ে যায় বা কেউ যদি খাওয়া কমিয়ে দেয়, সে রোগা হতে শুরু করে, মানে কি ফ্যাট ইউজ করতে শুরু করে। বাট যদি দীর্ঘদিন ধরে আপনি খেতে পারছেন না বা কম খাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু শরীর থার্ড অপশন হিসাবে আপনার শরীরকে প্রোটিন গুলোকে খেতে শুরু করে। তখন কিন্তু প্রোটিন ভেঙে কার্বোহাইড্রেট তৈরি হয় এবং তার সেটাই কিন্তু জ্বালানি হিসেবে আমাদের শরীরে আসে। বিষয়টা হলো, দেখবেন ডায়াবেটিস রুগীদের শরীর ভেঙে যাচ্ছে, চোয়াল ঝুলে যাচ্ছে, কাঁধ ঝুলে যাচ্ছে, রুগ্ন লাগছে। কেন? কারণ প্রোটিনের অভাব। প্রোটিন না খাওয়ার কারণে, প্রোটিন খাচ্ছে না, উল্টে কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিচ্ছে সুগারের ভয়ে। তার ফলেই কিন্তু প্রথমে কার্বোহাইড্রেট চলে যাবে, কার্বোহাইড্রেট ইউজ হবে। কার্বোহাইড্রেট যখন কম পড়বে ফ্যাট ইউজ হবে, ফ্যাট যখন কম পড়বে তখন কিন্তু বডির প্রোটিন ইউজ হবে। আর বডির প্রোটিন কোথায় থাকে? মাসেলে থাকে। আমাদের শরীরে যে মাসেল, এগুলোও কিন্তু প্রোটিন। তো এখান থেকে কিন্তু প্রোটিন ইউজ হতে শুরু করবে, শরীর ভাঙতে শুরু করবে। ওই জন্য দেখবেন মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু তার শরীর কমে ছোট হতে থাকে। যায় কোথায়? আসলে হচ্ছে সেটা আমাদের শরীরের মেটাবলিজমে ব্যবহার হয়ে যায়, কঙ্কাল বেরিয়ে যায়, মাংস মাংস নেই, কোথায় যাচ্ছে? কারণ সেখানে কিন্তু তার শরীর থেকে প্রোটিন চলে যাচ্ছে। তো ফ্রেন্ডস, যদি ডায়াবেটিস পেশেন্টদের আপনি প্রোটিন নিয়মিত দিতে পারেন, তাহলে কিন্তু ডায়াবেটিস পেশেন্টরা নিয়মিতভাবেই প্রোটিন পাবে এবং প্রোটিন পাওয়ার ফলে তার ইনসুলিন ঠিক মতো তৈরি হবে, নাম্বার 1। আর নাম্বার 2, আপনার কিন্তু তার শরীর যে ভেঙে যাওয়ার প্রক্রিয়া, এই ভেঙে যাওয়ার প্রক্রিয়া শরীর ভাঙবে না, বরঞ্চ সে অনেক বেশি তন্দুরুস্ত এনার্জি থাকবে। কারণ তার কার্বোহাইড্রেটের জায়গায় তার প্রোটিন তার শরীরে জ্বালানি হিসাবে কাজ করে। তো এই কারণের জন্য আপনি কিন্তু যে কোনো মানুষকে, ডায়াবেটিস পেশেন্টকে প্রোটিন প্রেসক্রাইব করতে পারেন। দ্যাট ইজ নাম্বার 1। এটা কিন্তু প্রোটিন আমাদের সবার কিন্তু দরকার। তো আমরা গ্লুকোজ দেবো, তার সাথে কলা যেমন জুস তো দেবই, তার সাথে সবাইকে আগে প্রোটিন দেব। ওকে। সেকেন্ড ফ্রেন্ডস, আমরা কিছু জিনিস আছে যে জিনিসগুলোকে আমরা অস্বীকার করব। আমরা মানে ভাবি যে না আমার দরকার নেই, অস্বীকার করি। ফ্রেন্ডস, একটা কিছু প্রশ্ন আমরা চ্যাট বক্সে লিখতে পারেন। আমরা যদি বলি হাড়ের বন্ধু কি? হাড় আমাদের বোন হাড়ের বন্ধু কে? হাড়ের বন্ধু হচ্ছে ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়াম। এটা হচ্ছে হাড়ের বন্ধু। আচ্ছা, যদি আমাদের হার্টের বন্ধু কে? হার্ট বা ব্রেন, তার বন্ধু কে? হার্ট বা ব্রেনের বন্ধু কিন্তু কিছু একটা গন্ডগোল হলো। চল এক মিনিট একটু এসিটা চালান। क्या बोल रहे हो संदीप जी? सर जो वर्क पेज चालू हो गया क्या? रुकिए रुकिए, इसको तो बंद करते हैं। आप स्क्रीन शेयर करिए। स्क्रीन शेयर करना है क्या? नहीं कुछ नहीं करना। अच्छा ठीक है, बंद कर दिया मैंने। वो कोई व्हाइट बोर्ड चालू कर दिया। मैं एसी चालू। करिए करिए। दोस्तों, बहुत ही शानदार सेशन जा रहा है, लेट मी टेल यू। अमेजिंग सेशन गोइंग ऑन। बहुत बढ़िया। ये संदीप जी। তো স্যার, স্যার, তো আমাদের হার্টের বন্ধুকে, আমাদের হার্টের এবং ব্রেনের বন্ধু হচ্ছে ওমেগা 3 অ্যান্ড ভিটামিন B12। এই দুটো কিন্তু আমাদের হার্টের অ্যান্ড ব্রেনের বন্ধু। অনেকেই আছেন যারা যারা ফ্যাট জাতীয় খাওয়া ছেড়ে দিচ্ছেন। বাট ফ্যাট খাওয়া ছেড়ে দিতে হবে না, রাইট কোয়ান্টিটি ফ্যাট খেতে হবে। আমাদের ব্রেন কি দিয়ে তৈরি? আমাদের ব্রেন 65% ফ্যাট দিয়ে তৈরি। আর আপনি যদি ওমেগা 3 কম খান, তাহলে ব্রেন কিন্তু আস্তে আস্তে শরীর কিন্তু ব্রেন থেকে ফ্যাট নিতে শুরু করবে এবং আস্তে আস্তে আপনার ব্রেন শুকোতে থাকবে আর আপনার প্রথমে ঘুরতে থাকবেন এবং আস্তে আস্তে আপনার ব্রেনের প্রবলেম চলে আসবে। সো রাইট কাইন্ডে ওমেগা 3 মানে ক্রিন অয়েল অ্যান্ড ভিটামিন B12, এই দুটো হচ্ছে আমাদের হার্ট অ্যান্ড ব্রেনের ফ্যাট।
আচ্ছা, যদি আমরা বলি পেটের বন্ধুকে, একটু বলুন তো আপনাদের কাছে যদি যার যা মনে হয়, আমাদের যদি পেটের বন্ধুকে, না অমৃত শক্তি না, অমৃত শক্তি আমরা না, অমৃত শক্তি আমরা হচ্ছে একটা প্রোডাক্ট, এটা না। পেটের বন্ধু হচ্ছে ফাইবার। ইয়েস বেন, পেটের বন্ধু হচ্ছে ফাইবার, এটা জেনে রাখুন। ফাইবার এমন একটা প্রোডাক্ট যেটা ছাড়া যার মানে যার প্রচুর কাজ। এবার আপনি বলবেন ছিলাম ডায়াবেটিস, চলে এলাম কেন পেটে? কারণ 50% মানুষ অসুস্থ হয় পেট থেকে। 50% মানুষ কিন্তু পেট থেকে অসুস্থ হয়, আর 40% মানুষের রোগ কিন্তু মাথা থেকে আসে, মানে ব্রেন থেকে আসে। বাকি 10% হচ্ছে অন্য কিছু। তো 50% প্রবলেম কিন্তু আমাদের পেট থেকে আসে। তো পেটের বন্ধু কিন্তু ফাইবার। আচ্ছা, ফাইবার কাকে বলে? ফাইবার কিন্তু একটা কার্বোহাইড্রেটের একটা পার্ট। আমরা যে কার্বোহাইড্রেট বলছি সেটারই একটা পার্ট, বাট যে কার্বোহাইড্রেটটা আমাদের শরীরে হজম হয় না সেটাকে কিন্তু ফাইবার বলে। এবার আপনি হয়তো বলবেন যে যে জিনিসটা হজম হয় না তাহলে সেটা আমি কেন খাবো? ফ্রেন্ডস, ফাইবার হজম না হলে তো ভালো কাজ করে আমাদের জন্য যে আপনি চিন্তাই করতে পারবেন না। মানে হজম হয়ে যে জিনিসগুলো কাজটা করে, ফাইবার হজম না হয় সেই কাজ করে, সেটাই আমি আপনাকে এক্সপ্লেন করব। এবং ডায়াবেটিসের সাথে কি সম্পর্ক সেটা আমি আপনাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। দেখুন, ফাইবার আমাদের শরীরে, আমাদের ডায়াবেটিসের প্রবলেম কি, যে ইনসুলিনটা ঠিকমতো কাজ করছে না। এবার আমি কোনো খাবার খাচ্ছি, খাবার খাওয়ার সাথে সাথে আমার শরীরে যদি খাবারটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় তাহলে কি হবে? তাহলে খুব তাড়াতাড়ি গ্লুকোজটা আমার রক্তে চলে আসবে এবং গ্লুকোজের মাত্রাটা বেড়ে যাবে। তার ফলে আমার গ্লুকোজ লেভেলটাও বেড়ে যাচ্ছে। এই জন্য আমাদের যখন খাওয়ার আগে খাওয়ার পরে যে আমাদের যখন সুগার নেওয়া হয়, তো তখন কিন্তু গ্লুকোজের মাত্রাটা বেড়ে যাবে। ফাইবারের কাজ হচ্ছে ব্যারিকেড দেওয়া। ব্যারিকেড দেওয়া মানে ধরুন একটা হাইওয়েতে গাড়ি যাচ্ছে, ব্যারিকেড দিয়ে দেওয়া হলো, গাড়ির গতিটা স্লো হয়ে যাবে। তো ফাইবারের কাজ হচ্ছে আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারের গতিটাকে স্লো করে দেয়। তার ফলে কি হবে? তার ফলে দুটো কাজ হবে। এক হচ্ছে খাবার আস্তে আস্তে হজম হবে। আস্তে আস্তে খাবার হজম হওয়া মানে আস্তে আস্তে ইনসুলিন গুলো আমার রক্তে যাবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, যে যদি আমার খাবারটা আস্তে আস্তে হজম হয় তাহলে আমার খিদেটাও কিন্তু দেরি করে পাবে। যেমন ডায়াবেটিস হলে আমাদের কেন বলা হয় যে চিনি খাবেন না, মিষ্টি খাবেন না, ভাত খাবেন? আচ্ছা, 100 গ্রাম চিনি আর 100 গ্রাম ভাতের মধ্যে কত ক্যালোরি আছে? দুটোতেই কিন্তু 4.3 কিলো ক্যালোরি আছে, কোনো পার্থক্য নেই। 100 গ্রাম চিনি আর 100 গ্রাম ভাত, দুটোতেই কিন্তু সেম অ্যামাউন্টের গ্লুকোজ তৈরি হয়। আর প্রবলেমটা কি, যে 100 গ্রাম চিনি 10 মিনিটের মধ্যে আপনার রক্তে চলে আসবে, আর 100 গ্রাম ভাত হয়তো 2 ঘন্টার পরে আপনার রক্তে আসবে। তো এই 2 ঘন্টা ধরে যখন ধীরে 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 আপনার শরীরে রক্তে গ্লুকোজ গুলো আসছে, তখন আপনার শরীরে যে ইনসুলিনটা ছিল, যেটা উইক, যেটা ঠিকমতো কাজ করতে পারছিল না, সে একটু 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 করে আপনাকে ওই মানে গ্লুকোজটাকে আপনার কোষের মধ্যে পাঠিয়ে দেবে এবং আপনি কিন্তু তখন ফিট থাকবেন। আপনার আপনার কিন্তু ডায়াবেটিসের যে এটা পারবে না। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের আস্তে আস্তে, মানে কার্বোহাইড্রেট 4 রকম হয়: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এন্ড পলিস্যাকারাইড। সো যত আপনি বেশি, ভাত হচ্ছে পলিস্যাকারাইড, তো কারণ ও আস্তে আস্তে হয়। চিনি হচ্ছে মনোস্যাকারাইড, যেটা খুব তাড়াতাড়ি আমাদের শরীরে হজম হচ্ছে, ইনস্ট্যান্ট চলে আসে। যদি আপনি খুব ক্লান্ত হয়ে যান, নুন চিনির জল খান, আপনি দেখবেন ইনস্ট্যান্ট আপনি এনার্জি পেয়ে গেলেন। কেন? কারণ ইনস্ট্যান্ট চিনিটা আপনার রক্তে চলে এলো, আপনার এনার্জি চলে। তো ফাইবার কি করে? ফাইবার আমাদের শরীরে ব্যারিকেডের কাজ করে ন্যাচারাল ওয়েতে। মনে রাখবেন, ন্যাচারাল ওয়ে। ফাইবার আমরা যখন খাই, ফাইবার কিন্তু প্রচুর পরিমাণ জল শোষণ করে। ফাইবার খেলে কিন্তু আপনাকে অনেক জল খেতে হবে। জল শোষণ করে ওরে জেলির মতো ফুলে যায়, ফুলে গিয়ে ফাইবার তো হজম হয় না। বাট আমাদের পেটের মধ্যে ওটা, যে আমরা যে খাবারটা খাচ্ছি, যে ইনসুলিন খাচ্ছি বা যা কিছু খাচ্ছি, সেটাকে স্লো, হজমটাকে, শক্তিটাকে স্লো করে দেয় এবং আমাদের রক্তে কম যায়। তো এটা তো ফাইবারের ফার্স্ট কাজ।
তো ভাবুন আপনি মিষ্টি খেতে চান, কিন্তু মিষ্টি খেলে ডায়াবেটিস হয়ে যাওয়ার ভয় আছে, তাহলে আপনি কি করবেন? খুব সিম্পল, মিষ্টির মধ্যে ফাইবার মিশিয়ে নিন, যে কোনো মিষ্টিতে ফাইবার মিশিয়ে নিন, আপনার মিষ্টিটাও কিন্তু হেলদি হয়ে যাবে। যেমন আমাদের বলা হয় যে আপনি ময়দা খাবেন না, কিন্তু আপনি রুটি খান, ময়দা আর আটার মধ্যে পার্থক্য কি? ওই যে মানে গমের ওপরে যে ছিলকেটা, ওই ছিলকেটা কিন্তু ফাইবার। তো যখন আমরা ওই গম থেকে ফাইবারটা বার করে দিচ্ছি, তখন সেই গমটা কিন্তু আর হেলদি থাকছে না। তাহলে বুঝুন ফাইবার কতটা হেলদি। বলা হয় যে কমলা লেবু আপনি চিবিয়ে খাবেন, গোটা কমলা লেবু চিবিয়ে খেলে যতটা উপকার হয়, বাট যখন আপনি কমলা লেবু জুস খাবেন অতটা উপকার পাবেন না। কেন? কারণ কমলা লেবুর মধ্যে আপনার যে ফাইবার আছে, সেই ফাইবারটা কিন্তু আমাদের শরীরে অনেক কাজ করে। তো সেই কারণের জন্য ফাইবার। এবার ফাইবারের আপনাকে ফাইবার ক রকম হয়? প্লাস ফাইবার দু রকম হয়, একটাকে বলে সলিউবল ফাইবার, একটাকে বলে ইনসলিউবল ফাইবার। ইনসলিউবল ফাইবার মানে হচ্ছে যেটা জলে গলে না, আর সলিউবল ফাইবার হচ্ছে যেটা জলে গুলে যায়। তো ইনসলিউবল ফাইবারের কাজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে পুরো জায়গাটা ওয়াশ আউট করা, মানে একটু রাফ কাজ করে। বাট সলিউবল ফাইবার সেটা কিন্তু আমাদের শরীরে অনেকগুলো কাজ করে। ডায়াবেটিসের ক্ষেত্রে তো যেটা বললাম সেটা আপনাকে বললাম। যদি আপনার মনে হয় যে আপনি তেলে ভাজা খাবেন, তেলে ভাজাটাকেও আপনি হেলদি করতে পারেন যদি ওই তেলে ভাজার মধ্যে আপনি ফাইবার মিশিয়ে নেন। কারণ তার ফলে কি হবে, আপনার শরীরে তেলে ভাজাতে যতটা ক্যালোরি আসতো, সেই ক্যালোরিটা ডাইজেস্ট করতে আপনার ধীরে 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 ডাইজেস্ট হবে, অত তাড়াতাড়ি আপনি করতে পারবেন না। আপনি যদি ওয়েট লস করতে চান, আপনি যা কিছু করতে চান, আপনার ফাইবার খাবেন, দেখবেন ফাইবার খেলে ন্যাচারাল ওয়েতে আপনার খিদে পাবে না। আপনি ফাইবার খেয়ে দেখুন, আপনি দুটো স্যাশেট ফাইবার খেয়ে দেখুন, আপনার কিন্তু ন্যাচারাল উপায়ে খিদে পাবেন। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমাদের মুদিকেয়ারের ফাইবার যখন আমরা ব্যবহার করি, ব্যবহার করার একটা সমস্যা আছে। অধিকাংশ লোক ফাইবার ব্যবহার করতে পারেন না। কেন? কারণ ফাইবারটা জলে দিলে ওটার ঘরে না, ওটা ধলা পাকিয়ে যায়, ওটাকে মিক্স করা কিন্তু খুব মুশকিল। বাট আমি ফাইবার খাই কিভাবে? আমি প্রথমে প্রোটিন পাউডার নিই, একটা কন্টেনারে প্রোটিন পাউডার নিই, তার মধ্যে ফাইবারটা যাই, কিন্তু জল না, তার মধ্যে ফাইবারটা মেশাই, দিয়ে ফাইবারটা ভালো করে মিক্স করি, তারপর জলে বা দুধে যেভাবে হোক আমার খাওয়ার, আমি সেটা খাই। এতে কিন্তু ফাইবারটা দারুণ টেস্টি হয়। আপনি যে কোনো, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যে কোনো প্রোটিনের সাথে ফাইবার মিশিয়ে খেয়ে দেখুন, আপনার ওই প্রোটিনের খাবারের টেস্টে বেড়ে যাবে, দারুণ টেস্টি লাগে, খুব সুন্দর লাগে। আমি তো বর্তমানে 50% অফে আমাদের স্পোর্টসের প্রোটিন আমি পাচ্ছি, আমরা সবাই পাচ্ছি। তো আমরা ওই প্রোটিনের সাথে যে ফাইবার মিশিয়ে খাই না, দারুণ টেস্টি লাগে। সো ফাইবার কিন্তু আপনি জলে না মিশিয়ে অন্য যে কোনো খাবারের সাথে মেশাতে পারেন, কারণ এটা টেস্টলেস, এটা অর্ডারলেস, এর মধ্যে কোনো গন্ধ নেই, এর মধ্যে কোনো স্বাদ নেই। এটা যে কোনো খাবারের সাথে মিশে গিয়ে আপনাকে কিন্তু খাবারের টেস্ট বাড়াতে পারে। এবার আপনি যেভাবে আপনার ব্যবহার, আপনি মনে করে দেখুন, মানে আপনি এক্সপেরিমেন্ট করে দেখুন, আপনার যেভাবে আপনার ফাইবার হয়, ফাইবারটা খান। ফাইবার খাওয়া আমাদের প্রত্যেকের দরকার। এটা মনে রাখবেন, এই যে ব্রাউন ব্রেড, যখন বলে ব্রাউন ব্রেড ভালো, কেন? কারণ নর্মাল ব্রেডের সাথে ফাইবার মেশালেই ব্রাউন ব্রেড তৈরি হয়। নর্মাল ব্রেডের সাথে যেখানে ফাইবার অ্যাড হবে, সেই খাবারটাই হেলদি হয়ে যাবে। আপনি ওটস খান, ওটসের মধ্যে সবচেয়ে বেশি ফাইবার আছে, তাই আপনি কিন্তু ওটস খান। আর আমাদের ফাইবার এর মধ্যে কিচ্ছু নেই, শুধু বাবুল গাছের ছাল আছে। বাবুল গাছের ছাল একদম ন্যাচারাল, কোনো প্রিজারভেটিভ নেই, কিচ্ছু নেই, শুধু ন্যাচারাল। আপনি যখন ফাইবারটা খাবেন, আপনার হজম শক্তি স্লো হয়ে যাবে, আস্তে আস্তে করে আপনার রক্তে ইনসুলিনটা যাবে, তার ফলে আপনার যে গ্লুকোজ, সেটা খুব ভালো করে, মানে ইনসুলিন যেটা কাজ করতে পারছে না সেটা কাজ করবে, আপনার সুগার বাড়বে। এটা নাম্বার 1। নাম্বার 2, ফাইবারের আরো অনেক গুণ আছে। ফাইবার সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পেট পরিষ্কার রাখে। আমরা জানি যে আমাদের পেট পরিষ্কার রাখার জন্য ফাইবার খুব ইম্পর্টেন্ট। আগেকার দিনে আমাদের যখন খাওয়া হতো, আমরা কি দেখতাম, যে আমাদের ছোটবেলায় যে আপনি শাক খাচ্ছেন, আপনি ভাজা খাচ্ছেন, শুক্তো, ছেঁচড়া, সব গোটা গোটা সবজি খাচ্ছেন। আর এখনকার দিনে খাবার কি হয়? ভাত, ডাল, একটু মাছ ভাজা, একটু চিলি চিকেন বা এই ধরনের, যেখানে কোথাও ফাইবার নেই। আর যে কারণের জন্য আজকের দিনে
আজকাল এত পেটের প্রবলেম, এত রোগ, এত কিছু তৈরি হচ্ছে। তো ফ্রেন্ডস, দেখুন, আমরা আমাদের ফুড হ্যাবিট কিন্তু রাতারাতি বদলাতে পারবো না, এটা প্র্যাকটিক্যাল ফ্যাক্ট। আপনি যদি এমন চেষ্টা কখনোই করবেন না যেটা আপনি মেনটেনই করতে পারবেন না, মানে জোশে পড়ে একদিন মনে হবে যে আমি অনেক কিছু খাবার কেন, তারপর দিন দেখবেন আপনি রাখতেই পারছেন না, লাভ নেই। বাট ফাইবারটা যদি আপনি সঙ্গে ক্যারি করেন, আপনি যে কোনো জায়গায় আপনি ফাইবার খেতে পারেন। সো আমাদের খাবারকে হেলদি বানাতে ফাইবার লাগে। সেকেন্ড পয়েন্ট ফ্রেন্ডস, আমাদের পেট পরিষ্কার করতে ফাইবার, যেটা আমি আপনাকে বলছিলাম যে আমাদের পেটে আমরা যে পটি করি, খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ যদি না বেরোয়, আমাদের শরীরে কোটি কোটি যে সেল আছে, সেই সেলের যে রাসায়নিক বিক্রিয়া করছে, তার ফলে তার বর্জ্য পদার্থ যদি শরীর থেকে না বেরোয়, আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়বো। সো ফাইবার কিন্তু সেই বর্জ্য পদার্থ, পুরো আমাদের খাদ্যনালী 22 ফুট লম্বা। একটা প্রমাণ সাইজের মানুষের খাদ্যনালী 22 ফুট লম্বা হয়। আপনার হাইট হয়তো 5.5 ফুট বা 6 ফুট, আর আপনার পেটের নালীটা কিন্তু 22 ফুট লম্বা। তাই এই 22 ফুট লম্বা নালীটাকে পরিষ্কার করে কিন্তু ফাইবার, একদম ঠিকঠাক রাখে, পরিষ্কার করে ফাইবার। তার থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কি ফ্রেন্ডস, ফাইবার সবচেয়ে ভালো কাজ কি করে জানেন? আমাদের পেটে কোনো আইডিয়া আছে? জাস্ট আমি একটু জানতে চাইবো, আমাদের বডিতে কত সেল আছে? আমাদের বডিতে কত সেল আছে কোনো আইডিয়া? কত কোষ আছে? 30 ট্রিলিয়ন। আমাদের বডিতে অ্যাপ্রক্স 30 কোটি কোষ আছে। কোষ 30 ট্রিলিয়ন মানে 10-এর পিঠে 6টা শূন্য হচ্ছে বিলিয়ন। বিলিয়ন 10-এর পিঠে 9টা শূন্য। হ্যাঁ, 10-এর পিঠে 6টা শূন্য মিলিয়ন, 9টা শূন্য বিলিয়ন, আর 10-এর মানে 30-এর পিঠে যদি আপনি 12টা শূন্য লাগান, সেটা হচ্ছে 30 ট্রিলিয়ন। 30 ট্রিলিয়ন কোষ আছে। আর ফ্রেন্ডস, জানেন আমাদের শরীরে কত ব্যাকটেরিয়া আছে? আপনি আইডিয়াই করতে পারবেন না। আমিও যখন প্রথমবার শুনেছিলাম, আমি অবাক হয়ে গেছিলাম, এত আছে। 39 ট্রিলিয়ন, মানে আমাদের শরীরে যত কোষ আছে তার চেয়ে বেশি ব্যাকটেরিয়া আমাদের শরীরের ভেতরে থাকে। 39 ট্রিলিয়ন আমাদের শরীরে ব্যাকটেরিয়া থাকে। 30 ট্রিলিয়ন হচ্ছে সেল, আর 39 ট্রিলিয়ন আমাদের শরীরে ব্যাকটেরিয়া থাকে। এবং এর মেজর পার্ট যেটা থাকে সেটা আমাদের ইন্টেস্টাইন, আমাদের পেটে। আমাদের পেটে এত ব্যাকটেরিয়া আছে যে একটা পূর্ণবয়স্ক মানুষের পেটের সমস্ত ব্যাকটেরিয়া যদি বার করে এক জায়গায় জমা করা হয় না, 3 থেকে 4 কিলো ওজন হবে, এত ব্যাকটেরিয়া থাকে। এবং এই ব্যাকটেরিয়া গুলো আছে বলে আমরা জীবিত আছি। আমাদের শরীরে 2 ধরনের ব্যাকটেরিয়া আছে, একটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়া। যখন গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়ার ব্যালেন্সের ফলেই কিন্তু আমরা সুস্থ সবল আছি। যদি গুড ব্যাকটেরিয়া খুব বেড়ে যায় তাও ভালো না, আর যদি ব্যাড ব্যাকটেরিয়া বেড়ে যায় তখন আমরা অসুস্থ হয়ে যাই। তো এই গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়া এটা কিন্তু আমাদের পেটে ইন্টেস্টাইনে আছে। সো আমাদের এখন কেন আমি আপনাকে এটা বলছি, কারণ এই যে ফাইবার, এই ফাইবারটা কি কাজ করে? এই ফাইবার হচ্ছে ওই যে 39 ট্রিলিয়ন ব্যাকটেরিয়ার খাবার। আমাদের পেটে যে ব্যাকটেরিয়া আছে তারা ফাইবার খেয়ে বাঁচে, আর ওরা ফাইবার খেয়ে বাঁচে বলেই আমরা আমাদের নর্মাল লাইফস্টাইল লিড করতে পারি। খুব একটা এক্সাম্পল, অনেকে দুধ খেয়ে হজম কেন হয় না? কারণ দুধ হজম করার জন্য যে ল্যাকটোজ ব্যাসিলাস যে ব্যাকটেরিয়াটা আছে, সেই ব্যাকটেরিয়াটা দীর্ঘদিন দুধ খাওয়ার ফলে আমাদের শরীরে ওই ব্যাকটেরিয়াগুলো মরে গেছে। মরে যাওয়ার কারণে দুধ খেলে আর হজম হয় না। তো দুধ হজম করার জন্যও কিন্তু ল্যাকটোব্যাসিলাস লাগে। যদি ব্যাকটেরিয়াটা না থাকে আপনি দুধ হজম করতে পারবেন না। আর এই যে আমরা ব্যাকটেরিয়া, এগুলো আমরা কোথা থেকে পাই? এগুলো আমরা জন্মের সময় আমাদের মায়ের পেট থেকে উত্তরাধিকার সূত্রে পাই। আমরা মায়ের পেট থেকে আমরা এই ব্যাকটেরিয়া গুলো পেয়েছি। তো এখনকার দিনে ম্যাক্সিমাম মায়েরাই কিন্তু দুধ খাওয়া পছন্দ করে না। তো মায়েরা যদি দুধ খাওয়া পছন্দ না করে, তাহলে তার ফলে তাদের শরীরে ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে না। মায়েদের শরীরে যদি দুধ হজম করে ব্যাকটেরিয়া তৈরি না হয়, তাহলে বাচ্চার শরীরেও দুধ হজম করে ব্যাকটেরিয়া আসবে না। ওই জন্য বাচ্চারা ছোটবেলা থেকে দুধ খায় না। আর আমরা কি ভাবি? বাচ্চা বদমাশি করছে, বাচ্চাকে বেশ করে মারো, বকো, বা চাপ দিয়ে জোর করে দুধ খাও, কিন্তু আজকে লাভ হয় না, কারণ ওই ব্যাকটেরিয়াটাই নেই বাচ্চার শরীরে যে হজম করতে পারে। সো আমাদের শরীরে এই যে পেটের মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো আছে, সেই ব্যাকটেরিয়ার খাবার কিন্তু ফাইবার। ওই ব্যাকটেরিয়া গুলো যদি না বাঁচে, তাহলে আমরা কেউ বাঁচবো না, আমাদের শরীরের কোনো ফাংশন চলবে না।
ওই ব্যাকটেরিয়াগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আজকে আপনাকে ফাইবার কিন্তু বাইরে থেকে খেতে হবে, বাইরে থেকে খাবারে মেশাতে হবে, তবে কিন্তু আপনি এই ব্যাকটেরিয়াগুলোকে বাঁচাতে পারবেন এবং আমরা নর্মাল লাইফস্টাইল লিড করতে পারবো। এখন আজকাল যুগে আমাদের ব্যাকটেরিয়াগুলো কিন্তু খুব মানে ডেঞ্জারাস সিচুয়েশন আছে। কেন? কারণ আমরা কোল্ড ড্রিঙ্কস খাই, কেউ মদ খায়, কেউ স্পাইসি ফুড খায়, আমরা অনেক ধরনের ভেজাল জিনিস খাচ্ছি, অনেক ধরনের অ্যান্টিবায়োটিক খাচ্ছি। এই যে বলা হয় যে যথেষ্ট মানে নিজের ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক খাবেন না, কেন বলা হয়? কারণ আপনি যদি নিজের ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক খান তাহলে কিন্তু আপনার পেটের ব্যাকটেরিয়া গুলো মারা যাবে, আর মারা গেলে আপনার শরীরের ফাংশন আর চলবে না। তো আপনি যদি অ্যান্টিবায়োটিক খান আপনাকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। তো নিজের ইচ্ছা মতো কেউ কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক খাবো না। সো ব্যাকটেরিয়া আমাদের জন্য ইম্পর্টেন্ট, আর এই পেটের ব্যাকটেরিয়া গুলোকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু আমাদের ফাইবার লাগবে, ফাইবার লাগবে। তো ফাইবার যদি কাঁচা আমরা আমাদের কাছে কোন প্রোডাক্ট আছে, আমাদের কাছে এমন একটা প্রোডাক্ট আছে, তার আগে বলে নিই এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া গুলোকে বলা হয় প্রিবায়োটিক। দেখুন অনেক সময় প্রিবায়োটিক, প্রিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়া, আর ব্যাকটেরিয়া খাবারটাকে কি বলা হয় প্রোবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়া, আর ব্যাকটেরিয়া খাবারকে বলে প্রিবায়োটিক। এই শব্দগুলো কিন্তু আমরা শুনে থাকবো, প্রিবায়োটিক অ্যান্ড প্রোবায়োটিক। প্রোবায়োটিক মানে যার মধ্যে ব্যাকটেরিয়া আছে, অ্যান্ড প্রিবায়োটিক মানে হচ্ছে যে যে ব্যাকটেরিয়াগুলো খাবার। তো আমাদের মধ্যে কোন প্রোডাক্টটা আছে যার মধ্যে এই প্রিবায়োটিক আর প্রোবায়োটিক একসাথে আছে? আচ্ছা, দুটোকে একসাথে বলা হয় সিমবায়োটিক। মানে প্রিবায়োটিক মানে ব্যাকটেরিয়া, আর ব্যাকটেরিয়া খাবার প্রোবায়োটিক ব্যাকটেরিয়া, আর প্রিবায়োটিক তার খাবার, দুটো মিলিয়ে হয় সিমবায়োটিক। তো আমাদের মধ্যে কোন প্রোডাক্টে প্রিবায়োটিক আর প্রোবায়োটিক একসাথে আছে? এনিওয়ান? চলো আমি বলে দিই, আমাদের মধ্যে একটাই প্রোডাক্ট যেটা আছে ক্যানবেরি ডি ম্যানোজ। ক্যানবেরি ডি ম্যানোজ এর মধ্যে প্রিবায়োটিক এন্ড প্রোবায়োটিক দুটো একসাথে আছে। ক্র্যানবেরি হচ্ছে একটা বেরিজ যার মধ্যে প্রোবায়োটিক থাকে, এমন কিছু ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়া গুলো আমাদের ইউরিনারি ট্র্যাকে যে সমস্ত ইনফেকশন হয় সেই ইনফেকশন গুলোকে ন্যাচারাল উপায়ে খেয়ে শেষ করতে পারে। আর ডিম্যানোজ হচ্ছে একটা সুগার। এই সুগারটা হচ্ছে এই ক্র্যানবেরির মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো থাকে সেই ব্যাকটেরিয়া গুলো খাবার। তো এটা হচ্ছে সিমবায়োটিক প্রোডাক্ট। তো আমাদের মধ্যে এটা একমাত্র ক্র্যানবেরি ডিম্যানোজই আছে। তো আমাদের শরীরে যদি ব্যাকটেরিয়া গুলো বাঁচাতে হয় আমাদের ন্যাচারাল উপায় কিভাবে বাঁচাবো? কোন কোন খাবারে আমাদের ব্যাকটেরিয়া আছে? খুব কমন খাবার, সঙ্গে সবাই জানি, যেমন সালাড, পেঁয়াজ। পেঁয়াজে সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া আছে। যে আমরা স্যালাড খাই, কেন খাবারের সাথে স্যালাড খেতে বলা? কারণ যে ব্যাকটেরিয়া গুলো আমাদের মরে যাচ্ছে সেগুলো আবার আমাদের শরীরে গুড ব্যাকটেরিয়া বাড়ানোর জন্য আমাদের স্যালাড খাওয়া প্রয়োজন। প্রত্যেকদিন খাবারে স্যালাড খাওয়া উচিত। আর দই, দই কেন দরকার? দইয়ের মধ্যে প্রচুর প্রোবায়োটিক আছে। দই ঘোল। আর কোথায় আছে? আচার, ন্যাচারাল আচার, কোনো কেমিক্যালের আচার না, কোনো কেমিক্যাল প্রিজারভেটিভ না, ন্যাচারাল। মানে আমাদের বাড়িতে মা ঠাকুমার তৈরি আচার যেখানে কোনো প্রিজারভেটিভ নেই, বাট তাতে ভর্তি ভর্তি গুড ব্যাকটেরিয়া আছে। এগুলো আমাদের খাওয়া দরকার। আর কোথায় আমরা পাই? বেরিজ জাতীয় ফল, যেগুলো বেরি মানে জাম জাতীয় ফল, এখানে প্রচুর পরিমাণে গুড ব্যাকটেরিয়া পাওয়া যায় যেটা আমাদের শরীরে ডাইজেস্টিভ সিস্টেমকে কাজ করতে পারে এবং ব্যাকটেরিয়া গুলোকে বাঁচিয়ে রাখতে পারে। তো ফ্রেন্ডস, আমাদের এটা দরকার, যেটা আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তো আমাদের যে ফাইবার, এটা আমি বলবো ফ্রেন্ডস, ডায়াবেটিসের জন্য একটা অপরত ওষুধ, ন্যাচারাল উপায়ে, ন্যাচারাল প্রোডাক্ট। এটা একটা ন্যাচারাল প্রোডাক্ট যেটা কিন্তু আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে। প্রোটিন আপনার ইনসুলিনটাকে ঠিক করে ডায়াবেটিসকে কিওর করতে পারে। প্রোটিন খেলে হতে পারে আপনি পার্মানেন্ট ডায়াবেটিস থেকে বেরিয়ে গেলেন, আপনি সুস্থ হয়ে যেতে পারেন, হতেও পারে। দেখুন ডায়াবেটিসের অনেক রিজন আছে, আর আমি বিশাল বড় এক্সপার্ট নই, বাট অ্যাজ এ হেলথ কেয়ারে একজন উৎসাহী ছাত্র হিসেবে আমি যতটুকু পড়েছি এবং পড়ে যেটা শিখেছি, প্রোটিন আপনাকে ডায়াবেটিস থেকে বার করে দেওয়ার চান্স অনেক বেশি, এবং আপনার ডায়াবেটিস থেকে ন্যাচারাল উপায়ে কন্ট্রোল করে এই ফাইবার। তো আমরা যদি
এই দুটো প্রোডাক্ট মানুষকে প্রপারলি বোঝাতে পারি, তাহলে কিন্তু আপনি মানে এই দুটোরও কাস্টমার প্রচুর 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 পাবেন। যত ডায়াবেটিস পেশেন্ট আছে সবাইকে আপনি দিতে পারবেন এবং সবাই উপকার পাবে এবং আমাদেরও বিবি বাড়বে এবং টিমের মতো হেলথ কেয়ার নিয়ে কাজ করতে আমাদের অনেক সুবিধা হবে। তো ফ্রেন্ডস, সেকেন্ড পার্ট আজকের মতো এখানেই শেষ করলাম। নেক্সট পার্টে আরো কিছু বলবো, সেটা নেক্সট দিন। ওভার টু সঞ্জয় জি। বাহ বাহ বাহ, সন্দীপ জি কি বলবো, খুব দুঃখ লাগছে কি শেষ হয়ে গেছে প্রোগ্রামটা আপনার। অ্যামেজিং সেশন, মানে যত বলবো তত কম আছে। আই থিঙ্ক লট অফ ট্রেনিং হয় আমাদের ওয়েলনেসে, এই डिटेल नॉलेज केव देय ना, बट आई हैवंट गॉट, मतलब संदीप जी मुझे इतना सीखने मिला। नो डाउट टाइप 1 डायबिटीज एंड टाइप 2, बट आपका जो प्रिस्क्रिप्शन है प्रोटीन फाइबर विच इज वेरी इंपॉर्टेंट, हाँ शुधु ग्लूको हेल्थ खेले হবে না। সো দ্যাটস এ ভেরি 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 ন্যাচুরাল ওয়েতে আপনি যে বলতে পারছেন না, আই থিঙ্ক আমরা প্রচুর লাভ পাবো। अमेजिंग सेशन। और संदीप जी मैं आपको रिक्वेस्ट करूंगा, आप इस सीरीज को चलाइए, आप महीने में मिनिमम एक बार, वंस अ मंथ, पार्ट 3। आपको तो डायबिटीज ही আপনি বলছেন চলবেন 3 and 4 কি আরো দুটো লাগতে পারে। আরো দুটো লাগতেই পারে। তো প্লিজ আপনি রেডি থাকুন। পিপল হ্যাভ লাভড দিস। দেখুন অ্যামেজিং সন্দীপ, ইট ইজ আ ফ্যান্টাস্টিক সেশন। গুড নিউজ আছে কি এটা ফেসবুক লাইভ হয়েছে, so you can go back and see the Facebook live session. We are so lucky to have a great leader like Mr. Sandeep Adhikari ji with us, যে আমাদেরকে শেখাচ্ছে। Great knowledge Sandeep ji, I really appreciate your knowledge, huh? Detailed knowledge, in-depth knowledge, in-depth knowledge। और जब ये knowledge मिलता है ना तो प्रचुर confidence पावा जाए to talk to the people। आज के डायबिटिक पेशेंट की जगह हम इतना डिटेल में बात करें, वो एमनी हमारे हाथे चले आते हैं। Fantastic. Thank you so much. Thank you so much. And let us call our leaders, Sony leaders থেকে বিভাস দা আপনি আছেন তো, আপনাকে ডাকবো এখানে ভিডিও অন করলে। ইয়েস, ভিডিও অন, আচ্ছা ভিডিও অন হয়েছে। দাদা সুপ্রিয়, তোমার এমসি দারুণ হয়েছে। তারকেশ্বরের ছেলে, তোমাকে চিনি, অনেক মিটিংয়েও দেখা হয়, খুব ভালো। গো অ্যাহেড, আজকে দারুণ করেছো। এবং সন্দীপ সন্দীপ চিরকালই একটু মানে অনেক কিছু গভীরে ঢোকে, যে কোনো প্রোডাক্ট বা যে কোনো আমাদের বিজনেস রিলেটেড, এবং এটা আমরা জানি, এবং যার জন্য আমি আজকে প্রথম থেকে খুলে বসে আছি। যে আমার যেহেতু আমিও একটা পেশেন্ট, তাই প্ল্যান প্রোটিনটা আমি রেগুলার খাই। দেখলাম না ঠিকই আছে, তাহলে সন্দীপের কথায় দাদা ফাইবার অ্যাড করতে হবে, আর ফাইবারটা অ্যাড করবো। ফাইবারটা খাওয়া হয় না, তাহলে ফাইবারটা অ্যাড করবো এর সাথে সন্দীপের কথা মতো। আর গ্লুকো আর করলা জুস তো খাচ্ছি, আরো অনেক প্রোডাক্ট খাই। যাই হোক, এক্সেলেন্ট সন্দীপ, মানে আমার কিছু বলার নেই। মানে আমি স্পেল বাউন্ড, অসাধারণ নলেজ, অসাধারণ ভাবে তুমি আজকে ব্যাখ্যা দিলে, এবং আমাদের খুব প্রিয় ভাই তুমি, এবং আমরা একসাথে আছি MMA তে, এটাই আমার কাছে খুব গৌরব অনুভব করি, প্রাউড ফিল করি। এক্সেলেন্ট সন্দীপ। 3 নম্বরটার জন্য, নেক্সটের জন্য ওয়েট রইলো আমার। ঠিক ঠিক দাদা, he will come next month only. Thank you. सुना आपने विभास दा को। एवर आई विल कॉल रेड डायमंड डायरेक्टर मिस्टर चंदन चैटर्जी। चंदन दा, वेलकम चंदन। সুপ্রিয়দা প্রথমে ভেরি গুড। আপনি এত সুন্দর শুরুতে এমসি করেছেন, এমনি আপনি ভালো লিডার, আর এমসিতেও যথেষ্ট সুন্দর। আসি সন্দীপের কথা। সন্দীপ, তুমি অন্য অবতারে এবারে এসছো। ফার্স্ট সেশন এন্ড সেকেন্ড সেশন ইজ মাচ মোর বেটার দ্যান ফার্স্ট সেশন। প্রচুর ইনফরমেটিভ, এবং আমি বলবো যে আজকের প্রোগ্রামটা শুধু বিভিপিবির প্রোগ্রাম না। আমরা যদি সফলতা পেতে চাই তাহলে এই ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট। যদি টিকে থাকতে চাই, কিছু নলেজ ছাড়া পারা যাবে না। এবং সন্দীপ যথেষ্ট প্রোফাউন্ড নলেজ দিয়েছো। কেন ভিটামিন B12 খাবো, আমার ব্রেনের খাবার কি, আমার হার্টের খাবার কি, এইগুলো এত ইম্পর্টেন্ট মেসেজ ছিল আমাদের জন্য। আমাদের বাড়িতে হয়তো থাকে, কিন্তু আমরা ভিটামিন B12 খাই না। ইম্পর্টেন্ট পার্ট বলে যে ভিটামিন D3 নিয়ে ডাক্তারবাবুরা যা বলেন, তো বেশ কিছু ইনফরমেশন অ্যাড হয়েছে। থ্যাংক ইউ সন্দীপ, তুমি আবার এসো।
আমাদেরকে সমৃদ্ধ করো, বিকজ আমরা সবাই জানি তুমি যে টপিকটা নিয়ে আলোচনা করছো সেই টপিকে 2025-এ ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে, অর্থাৎ ডায়াবেটিস আমাদের দেশের জন্য একটা বড় আকার ধারণ করবে, তার প্রিভেন্টিভ মোদি কেয়ারে Great, আছে। great, Chandan. থ্যাংক ইউ সন্দীপ ওয়ান্স এগেন, Thank you. and over Thank to you, Sanjay. Chandan ji. Thank you so much. Thank you so much. Now we got another red diamond director, Mr. Bimal Dhar, sir. Bimal ji, welcome, sir. गुड मोदी मॉर्निंग सर। आपको पहले ही आज के বাংলায় আজকে বাংলায়। হ্যাঁ স্যার, আপনাকে ধন্যবাদ। আপনি এই সেশনটা চালাচ্ছেন। আমি প্রত্যেকবারই আমি যখন দেখি আর কি এটা আগে ফিল করি। এমসি যারা এগিয়ে আসছেন তার মধ্যে সুপ্রিয় বাবুর এমসি দারুণ। আমি ফার্স্ট টাইম সুপ্রিয় বাবুর এমসি শুনলাম, খুব ভালো লাগলো, স্মার্ট এমসি। আর সন্দীপ ডায়াবেটিক ম্যানেজমেন্ট নিয়ে প্রোগ্রাম করছে, কিন্তু টোটাল হেলথ ম্যানেজমেন্টকে টাচ করে যাচ্ছে। Correct, কি correct, depth! হ্যাঁ, correct. আমার একটা জিনিসই শুনে মনে হচ্ছিল, সেটা হচ্ছে আমাদের হেলথের দুটো দিক আছে। একটা হচ্ছে যদি মানি থাকে তাহলে আমরা একটু হেলদি থাকি, হ্যাঁ, তুমি সেটাও টাচ করেছো। হুম। আর হেলথ যখন বিগড়ে যায়, কেন বিগড়ে যায়, তুমি একদম কমপ্লিট জায়গাটাকে টাচ করে করে যাচ্ছ। একজন লিখেছিলেন ছোটদের জন্যও কিছু বলুন। হ্যাঁ, সমস্যা যখন আসে একজন লিখেছেন আর কি। তো এত সহজ সরল ভাষায় বলা হয়েছে যেটা ছোটরাও বুঝে নিতে পারবে। তো দুটো দিকই কভার করে বলার মতো, মোদি কেয়ারে যদি সফল হতে হয় এক নলেজ ছাড়া হবে না। তাহলে নলেজ যখন সন্দীপ যেভাবে দিয়েছে এটা অনবদ্য। আর সেকেন্ড হচ্ছে তার সঙ্গে যদি বিবি ভালো না হয় তাহলেও ক্যারিয়ার হবে না। তো স্বাভাবিকভাবে এই দুটো জিনিস কম্বাইন করে আমাদের একদম মনের খোরাক তুমি দিয়ে দিয়েছো ভাই। হ্যাঁ Thank you, Dada. হ্যাঁ, সঞ্জয় জি, हाँ जी, সুজাতা জি, হ্যাঁ please, Shraddha ji, few গুড words মর্নিং from you. Good morning, madam. Good morning. আমি পুরো প্রোগ্রামটাই শুনেছি এবং দেখেওছি, ঠিক আছে, পাশ থেকে। আমি ক্যামেরার সামনে আসছি না, একটু প্রবলেম আছে। বাট সন্দীপ, আমি এটা বলি, তোমার কোনো হেলথ রিলেটেড যা প্রোগ্রাম হবে আমি কোনোটাই মিস করি না। আর Yes. ফাইবারের যা গুণাগুণ তুমি বলছো, সত্যি সিরিয়াসলি ফাইবারটা জবে থেকে লঞ্চ করেছে নেইনি, লাস্ট 15 দিন আমি ফাইবার ইউজ করে আমি বেনিফিট বুঝতে পারছি। যেহেতু আমার সামান্য সুগার ধরেছিল, বাট মোদি কেয়ারের গ্লুকো হেলথ আর কারেলা যেমন জুস কামাল করে দিয়েছে, তো এখন ব্যালেন্স হয়ে গেছে। আজকে টোটাল প্রোগ্রামটাতে অনেক কিছু শিখলাম। সন্দীপ ভাই, শেখাতে থাকো, আমরা শিখতে থাকি। Thank you, Shraddha ji, Bibal ji. Thank you so much. Thank you so much, sir. Thank you. Ever we have got Mr. Raja Sahaji with video off. Welcome, sir. থ্যাংক ইউ স্যার। সুপ্রিয়দা ফ্যান্টাস্টিক এমসি, খুব সুন্দর ঝকঝকে ক্যারিয়ার আপনার। আর সন্দীপ রিয়েলি অ্যাডমারেবল, মানে আজকে বলার কিছু নেই। আর একটা কথা সত্যি ভালো লেগেছে, না আমাদের স্টেটোস্কোপ আছে না আমাদের অ্যাপ্রন আছে, আমরা বিক্রি যদি করতে পারি দ্যাট ইজ নলেজ। আর আজকে নলেজের ব্যাপারটাই আমরা অনেক বেশি সমৃদ্ধ হলাম। অসাধারণ সেশন, আগামী দিনের প্রতীক্ষায় রইলাম। থ্যাংক ইউ। ওভার টু সঞ্জয় জি। Thank you, Raja ji. Thank you. We have got Mr. Subrato Chakravarti ji. Subrato ji. Dada, welcome, Dada. आवाज खोलिए। থ্যাংক ইউ স্যার। সুপ্রিয়দা অসাধারণ এমসি, তোমার অসাধারণ লাগছিল। সন্দীপ, তুই তো নলেজের ভান্ডার, কিছুতেই শেষ হচ্ছে না। বাপ রে বাপ, কি নলেজ, কি নলেজ! হ্যাঁ, মানে এক্সিলেন্ট সন্দীপ। মানে কিছু কোয়ালিটি না থাকলে কখনো উপরে ওঠা যায় না, তুই Correct. তার জ্বলন্ত উদাহরণ। অসাধারণ সন্দীপ। আমাদের কোনো ট্রেনার লাগবে না, তুই আমাদের ট্রেনার। ওই তো আছে better trainer. তুই আমাদের ট্রেনার ভাই। তো আমাদের কোনো ট্রেনার দরকার নেই, তুই আমাদের মহান ট্রেনার। ভেরি গুড, এক্সিলেন্ট, এক্সিলেন্ট, মার্ভেলাস। Very true. Right, Subrato ji. থ্যাংক Right, ইউ sir. স্যার। Thank you so much. तो दोस्तों आप देख ही रहे हैं, everybody is loving. 400 लोग अभी भी बैठे हुए हैं मीटिंग में, इतना देर हो गया, because they are loving Sandeep ji your session. Fantastic. एक बार okay friends, time is finished. No doubt, I promise you,
Mr. Sandeep Adhikari ji, part 3 will come very soon. Part 3 will come. And now time to call Mr. Supriyo ji. Supriyo ji, again I'm telling, Darun MC hoyeche apnar. Thank you so much, Dada. And time for you to close today's session. থ্যাংক ইউ স্যার। খালি লাস্টে একটা কথা আমি বলবো, যে যে সেশন আমরা দেখলাম ব্লাড সুগারের উপরে, আমি নিজেও একজন ব্লাড সুগারের টেস্টিমনি। তো আমি প্রোডাক্টগুলো ব্যবহার করি এবং দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। খালি একটা কথাই বলবো, ডক্টর রে ডি স্ট্যান্ড ফ্রম ক্যালিফোর্নিয়া, উনি একজন এমডি ডাক্তার। উনি নিউট্রিশনের উপরে একটা বই লিখেছেন, যে বইটা আমি পড়েছি, পড়ে আমার নিউট্রিশনের ভালোবাসা জন্মেছে। সেই বইটাতে উনি বলেছেন যে প্রেসক্রিপশন বাই ডেথ, উনি একজন এমডি ডক্টর, উনি লিখেছেন নিউট্রিশন নিয়ে। এবং স্যার সন্দীপ বাবু আমাদের জিআরডিডি যে কথাগুলো বললেন, একদম ওই বইয়ের আক্ষরিক অর্থগুলো তুলে ধরেছেন। আমি নিজে ব্লাড সুগারের ভুগছিলাম এবং তার সাইড এফেক্ট ছিল, এবং আমি নিউট্রিশন ব্যবহার করে এই নিউট্রিশনগুলো আমি সন্দীপ বাবুর পরামর্শেতেই ব্যবহার করেছি, দুর্দান্ত রেজাল্ট পেয়েছি।